আমায় পছন্দ করে তো। দেখো, এই যে কতগুলো খেলনা কিনে দিয়েছে আমাকে, আরো অনেক কিছু করে। হিরো অনেক ভালো। ঝুমুর তখন বলল, আপু তুমি না অনেক সরল, এই লোকের চালাকি তুমি বুঝতে পারছো না। সে একদমই তোমাকে পছন্দ করে না। তোমার সাথে এসব করে কারণ সে সবার চোখে ভালো থাকতে চায়। সবাই যাতে ভাবে সে তোমাকে ভালোবাসে, তাই তোমার সাথে এমন করে। আসলে আদিল মনে মনে অন্য ফোন দিয়ে আসছে। নূর তখন প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে বলল, ঝুমুরকে ফোন দি? এটা আবার কি? ঝুমুর তখন বলল, আরে ফোন দি মানে তোমার খারাপ কিছু করার চিন্তা করছে। নূর তো আতঙ্কিত চোখে তাকিয়ে বলল ঝুমুরের দিকে, খারাপ কিছু? কি খারাপ কিছু? ঝুমুর তো তখন অনেকটা নাটকীয় ভঙ্গিমায় ভয় দেখিয়ে বলল, আমার তো বলতে অনেক ভয় করছে। জানো, আদিল অনেক ভয়ঙ্কর লোক। আদিল তোমার সাথে ভালো ব্যবহার করে, তারপর একদিন তোমাকে চুপ করে এক সময় চাকু দিয়ে জবাই করে মেরে ফেলবে। আর সবাইকে বলবে তুমি কোথাও পালিয়ে গেছো। এমনটাই করার সিদ্ধান্তে রয়েছে আদিল। নূর সাথে সাথে আটকে উঠে বলল, না না, এসব কি বলছো ঝুমুর? আমার হিরো এমনটা কখনোই করবে না। সে আমাকে মারবে না। ঝুমুর তখন বলল, আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না, তাই আমি তোমাকে নিজের কানেই শোনাবো। আমি বুদ্ধি করে আদিলের সব কথাগুলো ফোনে রেকর্ড করে এনেছি। এই দেখো। কথাটা বলেই ঝুমুর একটা ভিডিও প্লে করলো, যেখানে একটা লোক বসে ফোনে কথা বলছে। তার পিছন সাইড দেখা যাচ্ছে অবশ্য আদিলের মতো পোশাক পরা। ঝুমুর তাকে জানালো এটা আদিল। অবজনুর তাই বিশ্বাস করে নিল। আদিলের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। ফোনে ওপাশ থেকে বলছে অচেনা লোকটি, শোন, সব রেডি রেখেছিস তো? খুব জলদি ওই পাগলিটাকে জবাই করব আমি। একে আর সহ্য করতে পারছি না আমি। জাস্ট নিতে পারছি না। না চাইতেও ওই পাগলিটার সাথে ভালো ব্যবহার করতে হচ্ছে। খুব জলদি এটা বলে দিতে হবে। তোরা সব ঠিকঠাক করে রাখিস, বুঝলি? ভিডিওটা দেখে স্তব্ধ আতঙ্কিত হয়ে গেল নূর। কষ্ট হচ্ছে তার অবুঝ মনে। তার হিরো তাকে মেরে ফেলবে ভাবতেই ভীষণ রকম কষ্ট হচ্ছে তার। তার সাথে চোখের জলও জমেছে। তা দেখে ঝুমুর বাঁকা হাসলো। তার প্ল্যান কাজ করেছে। পাগলি বুঝতেই পারেনি এটা আদিল না অন্য লোক, যাতে ঝুমুর আদিলের কণ্ঠস্বর কপি করিয়েছে। প্ল্যানের ধাপ বাড়িয়ে ঝুমুর তখন বলল, দেখলে তো কত ভয়ঙ্কর লোক সে। একদম ভালো না। মানুষ মারা তার রোজকার কাজ। এক নম্বরের জল্লাদ। তোমাকেও মেরে ফেলবে আপু। তখন নূরের মাঝে ভয় আর কষ্টের সংমিশ্রণে পীড়িতদায়ক অনুভূতি হচ্ছে, যার মর্ম নূর সঠিক বুঝতে পারছে না। শুধু বুঝতে পারছে হিরোর এই রূপ দেখে তার একটুও ভালো লাগছে না, খুব পচা লাগছে। তার হিরোটা এত পচা, নূরকে মেরে ফেলতে চায়। নূর এমন কি করেছে? কাঁদতে লাগলো নূর ফুপিয়ে ফুপিয়ে। তখন ঝুমুর বলল, দেখো আপু, কাঁদলে হবে না। তোমাকে পালাতে হবে এখান থেকে, না হলে ও তোমাকে মেরে ফেলবে। নূর তখন অবাক হয়ে বলল কাঁদতে কাঁদতে, পালাবো? কিন্তু কিভাবে? আর কোথায় পালাবো আমি? ঝুমুর তখন একটা বাঁকা হেসে বলল, আমি সব ব্যবস্থা করে দেব। তোমাকে আমি এখান থেকে বের হওয়ার রাস্তা করে দেব। তুমি বাইরে গিয়ে যে কোনো গাড়িওয়ালাকে বললেই তোমাকে বাড়ি পৌঁছে দেবে। দেখো, আমি তোমার সাথে যেতে পারছি না এখন, কারণ দুজনে গেলে আদিল সন্দেহ করবে। তাই তুমি যাও, আমি থাকি। নূর তখন চোখের জল মুছে বলল, সত্যি? ঝুমুর তখন বলল, আরে হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। এখন চলো আমার সাথে, তোমাকে পালানোর ব্যবস্থা করে দিচ্ছি। নুরো তখন মলিন মুখে মাথা দুলিয়ে ঝুমুরের সাথে রুমের বাইরে এগোলো। তার কেমন যেন ভীষণ রকম কষ্ট হচ্ছে, শুধু যেন কোথাও ব্যথা করছে, যা অবুঝ নূর ধরতে অক্ষম। শুধু দু চোখ ভরে আসছে তার জলে। তার সাথে খুব অভিমান হয়েছে তার হিরোর ওপর। ঝুমুর ঠিকই বলেছে, নূর চলে যাবে এখান থেকে। পচা হিরোর সাথে আর থাকবেই না, একদমই না। নূর অভিমান বুকে চেপে মলিন ব্যথিত হৃদয়ে ঝুমুরের সাথে বাইরে বেরিয়ে এলো। লিভিং রুমে তখন তেমন কেউ ছিল না। ঝুমুর চারিদিকে চোখ বুলিয়ে ঝুমুর সাবধানে নূরকে নিয়ে দ্রুত মেন দরজার বাইরে এলো। এবার শুধু গার্ডগুলো চোখ ফাঁকি দেওয়ার পালা। এই পর্যায়ে ঝুমুর নূরকে ফিসফিস করে বলল, শোনো আপু, আমি যখন ইশারা করব তখন তুমি দৌড়ে গেটের বাইরে চলে যেও, কেমন? নূর হারকাত করে সম্মতি দিল। ঝুমুর নূরের কাছ থেকে সরে গিয়ে সুইমিং পুলের কাছে এসে ইচ্ছে করে পা পিছলে পানিতে পড়ে গেল। তারপর মিছামিছি ভাবে পানিতে ডুবে যাওয়ার ঢং ধরে চিল্লাতে লাগলো, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও! তা দেখে গেটের ঘাটগুলো সব তার দিকে ছুটে এলো বাঁচাতে। ঝুমুরের হাত ধরে তাকে টেনে তোলার চেষ্টা করলো। ঝুমুরও সুযোগ বুঝে নূরকে ইশারা করলো গেট দিয়ে বাইরে বেরিয়ে যেতে।
নূর তা বুঝতে পেরে গার্ডদের অগোচরে গেটের দিকে এগিয়ে গেল। গেটের কাছে এসে একবার কান্না ভেজা চোখে বাসার দিকে আবারও তাকালো। তারপর দ্রুত বেরিয়ে গেল গেট পার হয়ে। নূর চলে যেতেই ঝুমুরের ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটল। ফাইনালি তার পথের কাটা বিদায় হলো। এই পাগলি আর কখনোই নিজের ঠিকানাই খুঁজে পাবে না, তাই ঝুমুরের করা কাজের কথাও কেউ জানতেই পারবে না, এমনকি আদিলও না। ঝুমুর সব বুঝে শুনেই কাজ করেছে। ঝুমুর ভালো করেই জানে বাসায় সিসিটিভি ক্যামেরা আছে, তাই প্রতিবারই এমনভাবে পদ্ধতিতে কাজ করেছে যেন সিসিটিভি ক্যামেরায় তেমন কিছু বোঝা না যায়। সেই কৌশলেই ক্যামেরা আড়াল করে সে সব কাজ করে এসেছে। আজও ক্যামেরায় মনে হবে নূর একা একাই বেরিয়ে গেছে, আর তাই তো তার উপর সন্দেহ আসবে না। একেই বলে এক ঢিলে দুই শিকার, সাপও মরল আর লাঠিও ভাঙল না। অপরদিকে আদিল একটা আউটডোর বিজনেস অ্যাসোসিয়েশন কনফারেন্সে এসেছিল। মশা থেকে সোজা এখানে এসেছে সে। দুপুরের দিকে শেষ হয় কনফারেন্সটা। কনফারেন্স শেষ করে গাড়িতে উঠে বসেই আদিল নূরের নাম্বারে ফোন দেয়। তবে মনটা কেমন যেন অস্থির লাগছে তার হঠাৎ। কেমন অশান্ত হচ্ছে মনটা। নূরের সাথে কথা না বলা পর্যন্ত ভালো লাগবে না আদিলের। কনফারেন্সে থাকায় ফোন করতে পারেনি সে, তাই বের হতেই আগে ফোন করেছে নূরকে। কিন্তু নূর যে ফোনটা ধরছে না। পরপর কয়েকবার দিল নূরকে ফোন, কিন্তু নূর ফোন ধরছে না। আদিল ভাবলো হয়তো ফোনটা রেখে অন্য কোথাও গেছে নূর। আদিল অফিসে থাকা অবস্থায় একটু পরপর তো সিসি ক্যামেরায় নূরকে দেখে, কিন্তু এখন তো তাও পারছে না। সকাল থেকে নূরকে না দেখে মনটা ভীষণ অস্থির হচ্ছে আদিলের। সামনে থেকে বিহান তো নিজে নিজেই বলে যাচ্ছে কথা, হালার এছাজ গ্রুপের মুখরা দেখছত আদি, তোরে বিজনেসম্যান অব দ্য ইয়ার হইতে দেখা কেমন জইলা পুইরা কয়লা হইয়া যাইতেছিল। আমার তো জব্বর মজা লাগছিল ওইটা দেখিয়া। কত চেষ্টা করলো আমাকে হারানোর, সাথে তোকে মারারও, কিন্তু কোনোটাই কাজে দিল না। তুই একখান কথা কই আদি, আমাকে সবাইকে সাবধানে থাকুন লাগবো। এই হালা চুপ করে থাকবো না। আজকের পর তো আরো খেপা কুত্তা হইয়া যাইব। তোর ক্ষতি করার জন্য উইটা পইরা লাগবো, তাই আমাকে আরো সাবধানে হন লাগবো। আদি তুই শুনতাছিস কি কইতাছি আমি? আদিল তখন বেখেয়ালি ভঙ্গিমায় বলল, হ্যাঁ, সাবধানে হতে হবে। আমার জন্য না, তবে নূরের জন্য। আগের মতো হলে আমি এসব নিয়ে ভাবতাম না, তবে এখন আমি ভয় পাই। নূরের ক্ষতি হওয়ার ভয় পাই, ওকে হারানোর ভয় পাই। তাই বাসার সিকিউরিটি আরো বাড়িয়ে দে, আমি কোনো রকম কমতি চাই না। প্রতি উত্তরে বিহান বলল, আচ্ছা তুই এইসব নিয়ে চাপ লইস না। বিহান বললেও আদিল কেমন যেন শান্ত হতে পারছে না। সে আবারও ফোন করলো নূরের নাম্বারে, কিন্তু আবারও নূর ফোনটা ধরল না। আদিলের অস্থিরতা কেমন বৃদ্ধি পাচ্ছে। সে এবার বাসায় ল্যান্ডলাইন নাম্বারে ফোন দিল। একটু পর জমিলা ফোনটা রিসিভ করলে আদিল বলল, নূর কোথায়, কি করছে ও? প্রতি উত্তরে জমিলা বলল, বৌমণি তো রুমেই আছে। আদিল তখন বলল, রুমে আছে, তাহলে ফোনটা ধরছে না কেন? একটু গিয়ে দেখুন তো কি করছে ও, ফোন ধরতে বলুন। জমিলাও তখন বলল, আয়শা আমি দেখছি এখনই। ফোন রাখার পর আদিল অপেক্ষা করতে লাগলো জবাবের, কিন্তু সময় গড়িয়ে 10 মিনিট হয়ে গেল, তবুও কোনো রেসপন্স এলো না। অধৈর্য হয়ে আদিল নিজেই আবার ফোন করলো। প্রথমে নূরের নাম্বারে করলো, কিন্তু আবারও রিসিভ করলো না। ফলে আদিল বাসায় নাম্বারে ফোন দিল। জমিলা রিসিভ করলে আদিল অস্থির উত্তেজিত কণ্ঠে বলল, আপনাকে বললাম না নূরকে ডেকে দিতে, তো আপনি কি করছেন? ওপর থেকে জমিলা কিছুটা ভীতগ্রস্ত কণ্ঠে বলল, আসলে বৌমণি। আমতা আমতা করতে দেখে আদিল ভ্রুকুচকে চিন্তিত হয়ে বলল, বৌমণি কি, নূর কোথায়? প্রতি উত্তরে জমিলা বলল এবার, আসলে বৌমণি রুমে নেই, বাসায় কোথাও পাওয়া যাচ্ছে না তাকে। জমিলা কথাটা যেন কথাই ছিল না, এই যেন আদিলের কাছে বজ্রপাতের ন্যায় কানে বিস্ফোরিত ঘটল, যা আদিলের ভিতর বাইরে সবকিছু মুহূর্তে স্তম্ভিত করে দিল। পরপরই আতঙ্কিত কণ্ঠে বলল আদিল, পাওয়া যাচ্ছে না মানে? এসব ফালতু কথা বলার সাহস কি করে হলো আপনার? এটা বলার জন্য আপনাকে রাখা হয়েছে? যান ভালো করে খুঁজুন, নিশ্চয়ই কোথাও বসে খেলছে, ভালো করে খুঁজুন। কথাটা বলেই জমিলাকে আদিল ফোনটা কেটে দিয়ে উত্তেজিত ভঙ্গিমায় বিহানকে বলল, বিহান গাড়ি ঘোড়া বাসায় চল। বিহান তখন চিন্তিত হয়ে বলল, কি হয়েছে আদি, এমন করতেছস কেলা? আদিল প্রতিউত্তরে বলল, তুই দ্রুত বাসায় চল। বিহানও প্রতিউত্তর করল, আচ্ছা আচ্ছা রিল্যাক্স হ, যাইতাছি। আদিল কিভাবে রিল্যাক্স হবে? তার তো হৃদস্পন্দনই বন্ধ হয়ে যাচ্ছে, হাত পা মৃদু কাঁপছে, বুকটা শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে।
এসির মাঝেও ঘেমে পুরো ভিজে যাচ্ছে সে। ওর অ্যাঞ্জেলটা কোথায় গেল? না, কোথাও যায়নি। নিশ্চয়ই সেদিনের মতো কোনো কোনায় বসে খেলছে। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। বাসায় গেলেই পেয়ে যাবে পাখিটাকে। অপরদিকে নূর ঘন্টাখানিক ধরে রাস্তা দিয়ে হাঁটছে আর ঠোঁট উল্টিয়ে কাঁদছে। পুতুলটা এক হাতে পেঁচিয়ে ধরে হাতে উল্টো পিঠে কান্না মুছতে মুছতে যাচ্ছে সে। তার খুব কষ্ট হচ্ছে। হিরোর পচা রূপটা দেখে যে সে ভীষণ কষ্ট পেয়েছে। হিরো এমন কেন করলো তার সাথে? সে তো হিরোকে একদম জানায়নি। লক্ষ্মী মেয়ে হয়েছিল, তাহলে হিরো তাকে কেন মারতে চাইলো? পচা হিরো কখনো কথা বলবে না তার সাথে। এসব ভেবে ভেবে নূর কাঁদতে কাঁদতে এগোচ্ছিল। তখনই রাস্তায় একটা বাস দাঁড়ানো দেখতে পেল সে। তার মনে পড়লো ঝুমু তাকে বলেছিল গাড়িওয়ালাকে বললেই ওকে বাড়ি পৌঁছে দেবে। নূরও সেই মোতাবেক আস্তে আস্তে শঙ্কিত মনে বাসে উঠে এলো। বাসে তখন কোনো যাত্রী ছিল না। ড্রাইভার আর হেল্পার বসে সিগারেট খাচ্ছিল বাসে। নূরকে গাড়িতে উঠতে দেখে হেল্পার বলল, কই যাইবেন ম্যাডাম? নূর তখন কাচুমাচু ভঙ্গিমায় বলল, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি দিয়ে আসেন। নূরের কথাটা শুনে হেল্পারে ভ্রু কুঁচকে আসলো। দুজন নূরকে অপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করলো। কুরুচিপূর্ণ তাদের চোখের নজর, যা অবুঝ নূর বুঝতে পারল না। হেল্পার আর ড্রাইভার দুজন দুদিকে মুখ চাচাই করে রহস্যময় হাসলো। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, হা হা, অবশ্যই, আপনি বহেন, আপনারে বাড়ি পৌঁছাইয়া দিবনে আমরা, আপনি কোনো চিন্তাই কইরেন না। নূর ঘাটকাত করে একটা সিটে গিয়ে বসলো। হেল্পার ড্রাইভার বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিল। অবুঝ নূর জানলো না কোন ভয়ঙ্কর ফাঁদে পা দিল সে। আদিল বাসায় এসে গাড়ি থেকে নেমেই পাগলের মতো বাসার ভিতর দৌড়ালো। ঢুকেই উচ্চ স্বরে নূরকে ডাকলো, কিন্তু নূর তো এলো না। তার পরিবর্তে এলো জমিলা সহ বাসার সব সার্ভেন্টগুলো, যাদের মুখে স্পষ্ট ভীতির ছাপ। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ওরা। তাদের এমন ভাবভঙ্গি দেখে আদিলের বুকের মাঝে কেমন খামচে ধরল। তাহলে কি নূরকে এখনো পাওয়া যায়নি? আদিল পরিস্থিতি আঁচ করতে পেরেও যেন মানতে চাইল না। উত্তেজিত আর কম্পিত স্বরে বলল আদিল, কি হলো, এভাবে দাঁড়িয়েছো কেন সবাই? নূর কোথায়? রুমে আছে বোধহয়, তাই না? জানতাম দুষ্টুটা কোনো না কোনো কোনায় বসে খেলছে। আমাকে টেনশনে রাখা ছাড়া আর যে কোনো কাজই নেই দুষ্টুটার। আদিলে এরকম কথা শুনে সার্ভেন্টদের মাঝে ভীতি যেন আরো বেশি হলো। জমিলা তখন সাহস জুগিয়ে বলল, ছোট সাহেব, বৌমণিকে পাওয়া যায়নি। আমরা সব কোনায় কোনায় দেখেছি, কোথাও নেই। জমিলার কথা শুনে তো আদিলের পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন। সে আরো উত্তেজিত রাগী গলায় বলল, কোথাও নেই মানে কি? এতগুলো মানুষ থাকতে অ্যাঞ্জেল হারিয়ে গেল? তোমরা তাহলে কি করছিলে? কিসের জন্য রেখেছি তোমাদের? এতগুলো মানুষ মিলে একজনকে দেখে রাখতে পারো না? আরে, নূর তো আর বাসা ছেড়ে যায়নি, তাহলে পাওয়া যাবে না কেন? তোমাদের দ্বারা হবেই না কিছু। সরে যাও আমার চোখের সামনে থেকে। আমি নিজেই আমার অ্যাঞ্জেলকে খুঁজে বের করছি, দেখো এক্ষুনি পেয়ে যাব। কথাটা বলেই আদিল পাগলের মতো সব জায়গায় খুঁজতে লাগলো তার অ্যাঞ্জেলকে। সব কোনায় কোনায় খুঁজছে তাকে। করুণ মায়াময় গলায় আদিল ডাকছে, নূর, মাই অ্যাঞ্জেল, বের হয়ে এসো প্লিজ। দেখো তোমার হিরো এসেছে, আর লুকিয়ে থেকো না প্লিজ, এসো না সোনা পাখি। তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজেও যখন নূরকে পেল না, তখন চোখের সামনে যেন সব অন্ধকার দেখতে পেল আদিল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। মস্তিষ্ক যেন ফেটে যাচ্ছে তার দুশ্চিন্তায়। আদিল দুই হাতে মাথা চুল টেনে ধরে হাঁটু গেড়ে ধপ করে নিচে বসে গগন বিদানি চিৎকার করে বলল, নূর! আদিলের এরকম উন্মাদনা দেখে বিহান দৌড়ে এলো আদিলের কাছে। ওকে সামলানোর চেষ্টা করে বলল, শান্ত হ আদি, ভাবিরে পাইয়ে যাবো আমরা। আগে আমাকেও দেখতে হইব ভাবি বাচ্চার ভিতরে আদৌ আছে নাকি বাইরে কোথাও চলে গেছে। আমি গার্ডগুলোকে জিগাইলাম, ওরা কইল ভাবিরে নাকি বাইরে যাইতে দেখে নাই। বাছাই তো পাওয়া গেল না, তাহলে ভাবি গেল কই? হঠাৎ আদিলের কিছু মনে পড়তেই সে উঠে দ্রুত তার রুমের দিকে দৌড়ালো। বিহানও দৌড়ালো তার পিছনে। রুমে এসে আদিল ওর ল্যাপটপ চালু করলো, সিসিটিভি ক্যামেরায় রেকর্ড কানেক্ট করলো। তারপরে সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা করলো নূর কোথায়, কিন্তু বর্তমান সময়ে কোথাও দেখা যাচ্ছে না তাকে। ফলে আদিল সময়ে আধ ঘন্টা পূর্বে গেল, তখনও দেখতে পেল না তাকে। পরে আবার রিভার্স করে 1 ঘন্টা পেছনে সময়ে গেল, তখন দেখতে পেল নূরকে। বাইরে দেখা যাচ্ছে তাকে। নূরকে দেখে যেন আদিলের নজরে করুণ মায়া ভেসে উঠল। এই তো তার পান ভোমরাটা। কিন্তু কিছুক্ষণ পরই দেখলো ঝুমুর পুলের মাঝে পড়ে গেল, আর গার্ডগুলো সেখানে গেল। তখনই নূর সেই পাকে ধীরে ধীরে গেটের দিকে এগোচ্ছে। সেটা দেখেই আদিলের চোখে মুখে আতঙ্ক ছেয়ে গেল।
উত্তেজিত কম্পিত গলায় সে বলতে লাগলো, নো নো নো, নূর নো, মাই অ্যাঞ্জেল, যেও না। এক সময় নূর গেটের কাছে চলে গেল। আদি ল্যাপটপের স্ক্রিনে পাগলের মতো হাত বোলাতে বোলাতে অস্থির কণ্ঠে বলল, প্লিজ জান, যাস না, ফিরে আয়।